দর্শক, আজ মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলাম আমরা। স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে যাওয়ার পরেও প্রশ্ন সামনে আসে, আমরা কি এখনো স্বাধীন হতে পেরেছি? কিংবা মহান মুক্তিযুদ্ধের যে আদর্শ ছিল সেই আদর্শ বাংলাদেশে বাস্তবায়ন করতে পেরেছি? মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধকালীন সময়ে যে স্বাধীন বাংলা সরকার, এরপরে বঙ্গবন্ধু ফিরে আসার পরে বাংলাদেশের নতুন সরকার, ৭৩-এর নির্বাচন, এরপরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মতো নিকৃষ্টতম ঘটনা, তারপরে আমরা বহুদিন আসলে ঠিক পথে চলতে পারিনি। এরপরে এক সময় রাজনীতির পালাবদল ঘটেছে। বিভিন্ন দল বলতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, তিন দলই ক্ষমতায় এসেছে, ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু স্বাধীনতার প্রকৃত স্বাদ, প্রকৃত সুঘ্রাণ আমরা পেয়েছি কিনা সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। স্বাধীনতার ৫৫ বছর পরে এসেও মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দেওয়ার মতো ঔদ্ধত্য দেখাতেও আমরা দেখেছি। ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলা হবে, কবর রচনা করা হবে, মুজিববাদের কবর রচনা করা হবে। এই বাংলাতেই আমরা দেখেছি বঙ্গবন্ধুকে কিভাবে লাঞ্ছিত করা হয়, বঙ্গবন্ধুর সুনামকে, বঙ্গবন্ধুর ভাস্কর্যকে কিভাবে লাঞ্ছিত করা হয়, ভেঙে ফেলা হয়, তার উপরে প্রস্রাব করা হয়, মুক্তিযুদ্ধের বিভিন্ন ভাস্কর্য ভেঙে ফেলা হয়, ঢেকে দেয়া হয়। মুজিবনগর যে ঐতিহাসিক স্থান আমাদের, সেই মুজিবনগরের ঐতিহাসিক স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়ার মতো ঘটনাও আমরা দেখেছি। এবং এই ৫৫ বছর পরে এসে যখন আমরা মহান স্বাধীনতা দিবস পালন করছি, সেই দিনের আগের দিন এসেও আমরা ঔদ্ধত্যপূর্ণ নানা ধরনের মন্তব্য দেখছি নানা জনের। এই নানা জনের মধ্যে অনেকেই রয়েছেন সেই সব দল করেন যেসব দল মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ নামক একটি দেশের জন্ম হোক সেই চাওয়াটাই তাদের ছিল না, বিপক্ষে সর্বশক্তি নিয়োগ করেছিল। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি, স্বাধীনতার ৫৫ বছর পরে এই সময়ে এসেও আমরা স্বাধীনতার সুফলটা ভোগ করতে পারছি না কেন, কি ঘটলো মাঝখানে। এখন এই সময়ে এসেও মহান মুক্তিযুদ্ধ, মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং ৭২-এর সংবিধান নিয়ে কী ধরনের কথা আলাপ হচ্ছে, আলোচনায় আসছে, এবং তার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রের কোনো কার্যকর উদ্যোগ কিংবা রাষ্ট্রের মতামতের যে রিফ্লেকশন, একজন একটা কথা বলল, তার রিফ্লেকশনে রাষ্ট্র কী আচরণ করছে, সেই আচরণগুলোও আমাদের কাছে হতাশাজনক যখন মনে হচ্ছে, সেই আলোচনা করে দেখব আদতে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলাম আমরা। আজ মহান স্বাধীনতা দিবস। আজকের এই দিনে উল্লেখযোগ্য ঘটনা, যদিও মুক্তিকামী জনতা কিংবা স্বাধীনতার পক্ষের শক্তি যারা, মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত যারা, মুক্তিযুদ্ধের আদর্শ লালন করেন যারা, তারা হয়তো বিষয়টিকে ভালোভাবে দেখবেন না কিংবা দেখেননি। সেই ঘটনাগুলো ঘটতেও আমরা দেখেছি জাতীয় স্মৃতিসৌধে জামাতের আমির, জামাত ইসলাম দল হিসেবে তাদের উপস্থিতি। এই যে উপস্থিতি, কিছুদিন আগে ২১শে ফেব্রুয়ারিতে জামাতের আমির উপস্থিত হয়ে বলেছিলেন যে বিরোধী দলের নেতা হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ববোধের জায়গা থেকে তিনি শহীদ মিনারে গিয়েছেন। তার মানে হচ্ছে তিনি মনের বিরুদ্ধে গিয়েছেন। আজকে জাতীয় স্মৃতিসৌধেও মনের বিরুদ্ধে গেলেন কিনা সেই প্রশ্ন ওঠে এই কারণেই, যখন তিনি মন্তব্য করেন ৭২-এর সংবিধান নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য, এবং যে মন্তব্য বর্তমান বিএনপি সরকার, সেই বিএনপি সরকারকেও আঘাত করে। চলুন একটু তার মন্তব্যটা শুনে নিই, তিনি কি বলতে চাইলেন। সেটা শোনার পরে আমরা অন্যান্য প্রেক্ষাপটে একটু যাওয়ার চেষ্টা করব। তিনি বলছেন, গণমাধ্যম আজকের পত্রিকা এই শিরোনামটা করেছে, তিনি বলছেন, শেখ মুজিব ৭২-এর সংবিধান জায়গায় রাখলেন না, আপনি কোন নতুন প্রেমিক? জামাত আমির, অর্থাৎ বিএনপির উদ্দেশ্যে তিনি বলছেন যে শেখ মুজিব কিংবা মেজর জিয়া
৭২-এর সংবিধান ঠিকঠাক মতো রাখেননি। আপনি কোন প্রেমিক উঠে এসেছেন যে ৭২-এর সংবিধান নিয়ে এত প্রেম দেখাচ্ছেন? তার মানে তাদের ভাষায় তাদের এবং তাদের মানে ছোট সন্তান হিসেবে যাদেরকে আখ্যা দেয়া হয় এনসিপি, তাদের ভাষ্য মূলত হচ্ছে যে কোনো মূল্যে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে আমরা কোন সংবিধান আমদানি করতে চাই, সেটা আফগানিস্তান কিংবা পাকিস্তানের সংবিধান কিনা, ৭২-এর সংবিধানটাকে যখন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে এটা ভারতের লেখা সংবিধান, ভারত লিখে দিয়েছে, তখন আমরা এরকমটা ভেবে নিতেই পারি যে তাহলে নতুন যে সংবিধানটা লিখতে চান তারা, সেই সংবিধানটা পাকিস্তান থেকে আমদানি করা হবে কিনা কিংবা আফগানিস্তান থেকে আমদানি করা হবে কিনা। তিনি বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধান সংস্কার করেছেন উল্লেখ করে সরকারের উদ্দেশ্যে জামাত আমির শফিকুর রহমান বলেন, আপনারা কি তাদের চাইতেও বেশি ৭২-এর সংবিধান প্রেমিক হয়ে গেলেন? মূলত তিনি যেটা বলেছেন, একেবারে হুবহু কথাটা যেভাবে উদ্ধৃত করেছে গণমাধ্যম, সেটা হচ্ছে যে কেউ কেউ বলেন ৭২-এর সংবিধান পরিবর্তন করা যাবে না। আমি জিজ্ঞেস করি, ৭২-এর সংবিধান কি শেখ মুজিবকে রক্ষা করেছিল? কি মানে চরম একটা কথা। ৭২-এর সংবিধান কি শেখ মুজিবকে রক্ষা করেছিল? তার মানে ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড যে হয়েছে তার পক্ষে যে তার অবস্থান, এটা পরিষ্কার হয়ে গেল। তার মানে ৭২-এর সংবিধান বঙ্গবন্ধুর প্রাণ রক্ষা করতে পারেনি। এরপরে তিনি বলছেন যে ৭২-এর সংবিধান কি বহুদলীয় গণতন্ত্র নিষিদ্ধ ছিল? যে শেখ মুজিব নিজেই ৭২-এর সংবিধানকে জায়গায় রাখলেন না, আপনি নতুন প্রেমিক কোত্থেকে আসলেন? জিয়াউর রহমান সাহেব কি এই সংবিধান পরিবর্তন করেন নাই? এমন কথা তিনি বলেছেন। অর্থাৎ তিনি বলেছেন যে জিয়াউর রহমান কি সংবিধান পরিবর্তন করেন নাই? করেছেন তো, এরশাদ করেছেন, এরপরে বিএনপি সরকার করেছে, এরপরে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার করেছে। যে যখন ক্ষমতায় এসেছে তার মতো করে সংবিধান পরিবর্তনের ব্যাপারটা দেখেছে। এবং প্রফেসর ইউনূস যখন ক্ষমতায় আসলেন তিনিও মেটিকুলাস ডিজাইন সাজিয়েছিলেন কিভাবে ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলা হয়, এবং সেই ডিজাইনটা বাস্তবায়ন করার জন্য অধ্যাপক আলী রিয়াজকে তিনি ভাড়া করে নিয়ে এসেছিলেন। এই ভাড়াটে সংবিধান সংস্কারক তিনি এসে প্রথমে চেষ্টা করলেন ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান লিখবেন। তারপরে যখন দেখলেন যে বিএনপি তাতে সায় দিচ্ছে না, তখন বললেন যে এটা সংস্কার করব। সংস্কার করে ৭২-এর সংবিধানের মূলনীতি পাল্টে দেবেন তিনি। মূলনীতি পাল্টে দিলেই তো অনেক কিছু মানে অনেক কিছু হয়ে গেল। সেই চেষ্টাটা তিনি করেছেন। কিন্তু বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়, সেই বিজয় বোধহয় তাদের স্বপ্ন বাস্তবায়নের পথে একটা বড় বাধা হয়েছে। তারা মনে করছে যে বিএনপি কোনোভাবেই সংবিধান ছুঁড়ে ফেলা, মহান মুক্তিযুদ্ধের যে সংবিধান, কারণ ৭২-এর সংবিধান তো মানে বঙ্গবন্ধুর সংবিধান না কিংবা আওয়ামী লীগের সংবিধান না, এটা তো বাংলাদেশের অভ্যুদয়ের সংবিধান, যে সংবিধান মানে যে বিজয়ের মাধ্যমে আমরা সংবিধানটা পেয়েছি। সুতরাং সেই সংবিধানকে বাংলাদেশ প্রেমী যে কেউ ওন করবেন এটাই স্বাভাবিক। যদি ৭২-এর সংবিধানকে কেউ ওন না করেন, বুঝতে হবে তিনি বাংলাদেশকে ওন করেন না, মহান মুক্তিযুদ্ধকে ওন করেন না। আমরা দেখেছি 2024-এর সরকার পতন আন্দোলনকে মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করার চেষ্টা। কখনো কখনো ৭১-এর মুক্তিযুদ্ধের চাইতেও 24-এর আন্দোলনটা অনেক বেশি গৌরবময়, অনেক বেশি অর্জনের, এবং এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা, এটাকেই মূল স্বাধীনতা হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা, এই ব্যাপারগুলো আমরা দেখেছি সারা দেশে 24-এর 5 আগস্টের পর থেকে সারা দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে গুড়িয়ে দেয়া, এবং বঙ্গবন্ধুর ভাস্কর্যের ব্যাপারে তাও না বলা যায় যে শেখ হাসিনার প্রতি যে রাগ, সেই রাগটা বঙ্গবন্ধুর উপরে, শেখ মুজিবকে রাখবই না, কবর রচনা করব, তার সমস্ত কিছু মুছে ফেলবো, সেই রাগটার একটা বহিঃপ্রকাশ হতে পারে আমি ধরে নিলাম। কিন্তু মুক্তিযুদ্ধের যে স্মারক, মুক্তিযুদ্ধের ভাস্কর্য, বিজয় সরণিতে 52 থেকে 71 পর্যন্ত বিভিন্ন সংগ্রাম আন্দোলনের যে স্মারক, সেগুলো যখন বুলডোজার চালিয়ে ভেঙে দেয়া হয়, তখন প্রশ্ন আসেই যে প্রফেসর ইউনূস এমনি হুট করে বলেননি যে তারা রিসেট বাটনে পুশ করেছেন, রিসেট বাটন টিপেছেন, যে রিসেট বাটনের মাধ্যমে তিনি ইতিহাসের সব আগের যে অধ্যায়গুলো, সেই অধ্যায়গুলো মুছে দেওয়ার চেষ্টা করেছিলেন, এবং মুছে দেওয়ার মেটিকুলাস ডিজাইন করেই তিনি মূলত রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। তার রাষ্ট্র ক্ষমতায় আসার মূল উদ্দেশ্যটাই ছিল দুটা।
একটা হচ্ছে নিজের স্বার্থ সিদ্ধি করা, আর একটা হচ্ছে একাত্তরে যে স্বপ্নটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি, একাত্তরে মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আল শামসদের যে স্বপ্ন বাস্তবায়ন করা যায়নি, সেটা 24-এর এই আন্দোলনের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেই স্বপ্নটা বাস্তবায়ন করা এবং মুক্তিযুদ্ধকে খাটো করা। অথচ 24-এর আন্দোলনটা তো কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলন ছিল না। 24-এর যে আন্দোলন, আমরা যে আন্দোলন করলাম, সেই আন্দোলনটা বাংলাদেশের আপামর জনগণ অংশগ্রহণ করেছে। সেই আপামর জনগণকে কি আপনি স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে আখ্যা দিতে চান? অবশ্যই না, তারা মুক্তিযুদ্ধ বিরোধী না। এখনও বাংলাদেশে স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিই বেশি। আমি যদি হিসাব করি, আপনারা যদি হিসাব করেন, তাহলে অন্তত 80% মানুষই বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। হ্যাঁ, তাহলে প্রশ্ন আসতে পারে যে এবারের নির্বাচনে যে 50% ভোট পেল বিএনপি, বাকি প্রায় 31% জামাত পেল, তো 31% জামাত তাহলে কিভাবে পেল? যারা 71-এর চেতনার পক্ষে কিংবা মুক্তিযুদ্ধের পক্ষে, তারা কিভাবে মানে জামাতকে ভোট দিল? তারা নিশ্চয়, তার মানে হচ্ছে যে বাংলাদেশে স্বাধীনতার চেতনার পক্ষে হয়তো 50% মানুষ, বাকি 50% মানুষ হচ্ছে চেতনার বিপক্ষে। আদতে বাস্তবতাটা তা নয়, কারণ এবারের নির্বাচনে ভোট পড়েছে কতটা, সেই হিসাব যদি আপনি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সেই পার্সেন্টেজের মধ্যে 50% আসলে বাকি যে ভোটাররা ভোট দেননি, 40%-এর বেশি যে ভোটার, 41% ভোটার ভোট দেননি সরকারি হিসেবে, সেই 41% মানুষ কিন্তু তার মতামতই জানায়নি। সুতরাং এই যে 50%, 59%-এর মধ্যে 50%, বাকি 40%-এর মধ্যে যদি 100%ই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়, তাহলে কিন্তু সেই সংখ্যাটা 80% ক্রস হয়ে যাওয়ার কথা বাংলাদেশের মোট জনসংখ্যার। সেই ক্ষেত্রে বলাই যায় যে বাংলাদেশের 80% মানুষ, তারও বেশি মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের মানে আদর্শ লালন করে। তারা কেউই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো মেটিকুলাস ডিজাইন প্রতিষ্ঠিত হোক এটা চান না। তার প্রমাণ এবারের নির্বাচনে হয়েছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির ভূমিধস বিজয় হয়েছে, এবং বিএনপির এই ভূমিধস বিজয়ের অন্যতম বড় কারণ ছিল ডিসেম্বর, গত 2025-এর ডিসেম্বর মাসে মুক্তিযুদ্ধ বিজয় দিবস নিয়ে যে ধরনের বিষোদ্গার করা হয়েছে, যে ধরনের কথাবার্তা বলা হয়েছে, একটি ভার্সিটির সর্বোচ্চ পর্যায়ের একজন মানে টিচার, মানে প্রো-ভিসি সম্ভবত একটা ভার্সিটির, আমি নাম বলতে চাচ্ছি না, নাম বলে তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাচ্ছি না, তিনি বলছেন যে 14ই ডিসেম্বর যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড, সেটা পাকিস্তানি বাহিনী করেনি, সেটা নাকি মানে ভারতীয় বাহিনী করেছে, সেটা নাকি অন্য কেউ করেছে। এই ধরনের কথা বলার, অধ্যত্ব দেখানোর মানুষের সংখ্যাও কিন্তু আশঙ্কাজনকভাবে বাংলাদেশে বেড়েছে। এবং প্রফেসর ইউনূস যে চেষ্টাটা করেছেন শেষ পর্যন্ত, এবং ভোটের দিন পর্যন্ত করেছেন, এবং ভোটের রেজাল্ট নিয়েও খেলার যে চেষ্টা করেছেন, সেই চেষ্টাটা মূলত জনগণের সচেতনতার কারণে এবং বিএনপির মুক্তিযুদ্ধের পক্ষে দৃঢ় অবস্থানের কারণে সম্ভব হয়নি। প্রফেসর ইউনূস একটা এজেন্ডা নিয়ে এসেছিলেন, সেই এজেন্ডা হচ্ছে কিভাবে রিসেট বাটন পুশ করে মহান মুক্তিযুদ্ধের আদর্শ মুছে দেয়া যায়, 71-এর চেতনা মুছে দেয়া যায়, এই বলে সস্তা জনপ্রিয়তা তৈরি করা যায় যে মুক্তিযুদ্ধ মানে ওটা আওয়ামী লীগের এজেন্ডা। মুক্তিযুদ্ধ কি আওয়ামী লীগের বাবার সম্পত্তি? না, কোনোভাবেই আওয়ামী লীগের বাবার সম্পত্তি না। মুক্তিযুদ্ধ এদেশের প্রত্যেকটা মানুষের, ওই 71-এর 7 কোটি মানুষ যে ছিল, সেই 7 কোটি মানুষের প্রায় 98% মানুষই মুক্তিযুদ্ধের জন্য নিজেদেরকে নানাভাবে নিয়োজিত করেছে। কেউ সরাসরি যুদ্ধ করেছে, কেউ যুদ্ধে ভূমিকা রেখেছে, কেউ হয়তো জীবনের ভয়ে একটু পালিয়ে থেকেছে। সবাই সাফারার, এবং সবাইকেই আপনি মুক্তিযুদ্ধের 98% মানুষকেই আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলতে বাধ্য। এবং সেই থেকেই প্রজন্মে যে বেড়ে উঠেছে, তার মাঝে রাজনৈতিক বিভিন্ন ব্যত্যয়ের কারণে হয়তো মুক্তিযুদ্ধ বিরোধী চেতনার ফসল একটু উর্বর জমি পেয়েছে, সেই ফসলটা একটু বেড়েছে। সেই ফসলটা বেড়েছে বলেই আমরা ইদানিং এই প্রজন্মের ছেলে মেয়েদের মানে বীর দর্পে এরকমটা স্বীকারোক্তি দিতে দেখি যে তারা রাজাকার বলে নিজেদেরকে গর্ব করে, নিজেদের গর্ব নিজেরা খুঁজে পায় এবং সেই গর্বটা প্রকাশ করে। এরকম ব্যাপারটা আমরা দেখেছি। তার মানে হচ্ছে যে মুক্তিযুদ্ধ বিরোধী যে মুষ্টিমেয় সংখ্যক মানুষ, সেই সংখ্যাটা এত বেশি, মানে একটা বিশেষ প্রাণী রয়েছে, যে প্রাণীটা মুসলমান ধর্মে, যে প্রাণী
প্রাণীর মাংস খাওয়া হারাম, অন্যান্য ধর্মের মানুষরা হয়তো খান, হয়তো না খান অনেকেই, কিন্তু মুসলমান ধর্মের মানুষ মনে করে যে ওই প্রাণীর নাম উচ্চারণ করলেই পাপ হয়। সেই প্রাণীটা এত বেশি বাচ্চা দেয়, মানে অনেক বেশি বাচ্চা দেয়, কিন্তু একটা মানুষ মানে একজন মহিলা, একজন মা, তিনি কিন্তু বাচ্চা দেন একটা কিংবা দুইটা কিংবা অ্যাক্সিডেন্টলি তিনটা, এরকম মানে যে কেসটা খুবই রেয়ার, দুইটার কেসই খুবই রেয়ার। সুতরাং বলা যায় যে ওই যে অচ্ছুত প্রাণী, সেই অচ্ছুত প্রাণীরা এত বেশি বাচ্চা পয়দা করে যে এই বাচ্চা পয়দা করে তাদের সংখ্যাটা বেড়ে যায়। আর যারা সত্যিকারের মানুষ তারা একটা করে হয়তো 2 বছর 3 বছরে একটা বাচ্চা দেয়, এই যে প্রজন্ম তাদের বাড়ে না, এখানেই ব্যত্যয়টা হয়েছে। এবং ওই ব্যত্যয়টা হয়েছে রাজনীতির মানুষদের, রাজনীতির মাঠে যারা রাজ করতে চান তাদের নানা রকমের ভুলের কারণে। আমরা যদি বিএনপি আওয়ামী লীগ দুই দলকেই দেখি, দুই দল নিজেদের মধ্যে এত বেশি কাদা ছুড়াছুড়ি করেছে এবং এত বেশি মানে ক্ষমতার রাজনীতি করেছে, ক্ষমতার রাজনীতি করতে গিয়ে মানে তারা দুই দলই কোনো না কোনো ফরম্যাটে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে হয় যুগপৎ আন্দোলন করেছে, একসাথে মিছিল মিটিং করেছে, একসাথে মিটিং করেছে, একসাথে এটা করেছে ওটা করেছে, অথবা একসঙ্গে সরকার গঠন করে তাদেরকে মন্ত্রী বানিয়েছে। মানে ব্যাপারটা খুব একটা পার্থক্য না, কিন্তু যে লাউ সেই কদুই। সুতরাং ওই ব্যাপারগুলো প্রতিষ্ঠিত করার সুযোগ পেয়েছে বলেই আজকে মানে আমাদের শুনতে হয় যে 72-এর সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, 72-এর সংবিধানের কবর রচনা করতে হবে। নতুন প্রজন্ম যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে চায় তারা এরকম কথা বলার ঔদ্ধত্য দেখায় যে আমরা ক্ষমতায় গেলে 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া হবে। এই যে ব্যাপার, স্বাধীনতার 55 বছর পরে এসেও এই ব্যাপার, এবং বলা যায় যে স্বাধীনতার 55 বছরে সব থেকে মানে মহান মুক্তিযুদ্ধের আদর্শ যদি চিন্তা করি, তাহলে মুক্তিযুদ্ধের আদর্শ পরিপন্থী সব থেকে নিকৃষ্টতম একটা সময় গিয়েছে বিগত 1.5 বছর। যে 1.5 বছরের শাসন আমলে তারা মেটিকুলাসলি চেষ্টা করেছে যে কিভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের আদর্শ ভূপাতিত করা যায়, এবং সেই আদর্শ ভূপাতিত করলেই তাদের বিজয়। কিন্তু সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে গত জাতীয় নির্বাচনে, এবং জনগণ রায় দিয়ে দিয়েছে যে এদেশের মানুষ মুক্তিকামী মানুষ, এদেশের মানুষ স্বাধীনতার প্রশ্নে এখনো কোনো ধরনের ছাড় দিতে রাজি না। এদেশের মানুষ আওয়ামী লীগ বিএনপি হয়তো মারামারি করবে, কাটাকাটি করবে, এটা করবে ওটা করবে, সবই ঠিক আছে, কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্নে এখনো এদেশের বেশিরভাগ মানুষই সেই চেতনাই ধারণ করে যে চেতনায় মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করতে কেউ চাইবে না। হ্যাঁ, হয়তো বিএনপি রাজনীতির রেষারেষির কারণে বিএনপি প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা মেজর জিয়াউর রহমানকে মূল্যায়ন করবে না, কিংবা বিএনপি ক্ষমতায় থাকলে বিএনপি বঙ্গবন্ধুকে মূল্যায়ন করবে না, এই রেষারেষির রাজনীতি আমাদের হয়তো বহু বছর বহু যুগ দেখে যেতে হবে। তারপরেও দিন শেষে মুক্তিযুদ্ধের আদর্শ ভূপাতিত হোক, এরকম কাজ অন্তত এই দুইটা দল করেনি এখন পর্যন্ত, করেনি বলে, তারা হাতছাড়া করেনি বলে মুক্তিযুদ্ধের আদর্শ এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিগুলো অনেক বেশি গলার আওয়াজ তুললেও সেটা প্রতিষ্ঠিত করা তাদের পক্ষে সম্ভব হয়নি। গত 55 বছরে মুক্তিযুদ্ধের ব্যাপারে সব থেকে বড় কুঠারাঘাত কে করেছে, এই প্রশ্ন যদি দর্শক আপনাকে করে, তাহলে আপনার জবাবটা কি হবে? কোন সময় কিংবা কাকে আপনি সব থেকে দায়ী করবেন যে মুক্তিযুদ্ধের আদর্শকে ভূপাতিত করা, স্বাধীনতার আদর্শকে ভূপাতিত করার পেছনে সব থেকে বড় মেটিকুলাস ডিজাইনার কে? তার নাম কি? ইতিহাসের পাতায় তিনি কি নামে আখ্যা পাবেন? কিভাবে ইতিহাস তাকে মূল্যায়ন করবে? কিংবা ইতিহাসে কোনো দিন সত্যি তাকে এই ধরনের কর্মকাণ্ডের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে কিনা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে, এবং সেই সাথে একেবারে শেষ বেলায় আবারও আপনাদের সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।